বাইডেনের টাকায় বিকল্পটা হয়েছে। বাইডেন এখানে আমাদেরকে হায়ার করেছে, বিভিন্ন লোককে হায়ার করেছে, এনজিও হায়ার করেছে, বিভিন্ন রাজনৈতিক দলকে হায়ার করেছে, বিভিন্ন দলের লোকদের হায়ার করেছে, যাকে যেখানে পেয়েছে হায়ার করেছে। আমলাদের হায়ার করেছে, সেনাবাহিনীকে হায়ার করেছে, অবসরপ্রাপ্তদের হায়ার করেছে, ছাত্রদের হায়ার করেছে, সবকিছু হায়ার করেছে। এটা উনি বলেছেন আনকোট। এবং এটা হচ্ছে ব্যাপার। এখন যখন এই আন্দোলন সংগ্রাম হচ্ছিল, বঙ্গবন্ধু বারবার একই কথা বলতেন, এবং বঙ্গবন্ধুর নামে এই আন্দোলন থেকে শুরু করে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তোমাদের দাবি যদি ন্যায্য হয় এক সংখ্যায় একজন হলে আমরা মেনে নিব। এই যে বঙ্গবন্ধুর কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে যখন আন্দোলন সংগ্রাম হলো, কারণ যারা বাংলাদেশের বাসিন্দা, যারা বাস করে বাংলাদেশে, তারা সবাই চায় একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। যে কারণে বঙ্গবন্ধু, আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম, পাকিস্তানের মূল কারণ ছিল যে আমরা বৈষম্যহীন একটা সমাজ চাই। আমরা যারা 90-এর আন্দোলন দেখেছি, 90-এর আন্দোলনে যুক্ত ছিলাম, তারা কিভাবে দেখেছি দেখেন। 90-এর আন্দোলন হয়েছে, আমরা ক্লাসরুমে ফেরত গেছি, তাই তো? কিন্তু এখন কি দেখলাম যে এইটাকে একটা, আবার এই আন্দোলনের পরবর্তীতে তাদের ভিন্ন চেহারা দেখতে পেলাম। কি দেখতে পেলাম? যে যেখান থেকে আমাদের মুক্তিযুদ্ধের সূতিকা ঘর, যেখান থেকে আমাদের ভাষা আন্দোলনের সূতিকা ঘর, যারা আমাদের একটা দেশ উপহার দিল, তাদের মুরাল ভাঙা, বঙ্গবন্ধুর বাসভবন ভাঙা, ওসমান আলীর বাসভবন ভাঙা, বিভিন্ন লোকের, মুক্তিযোদ্ধাদেরকে অপদস্থ করা। সুতরাং এইগুলি যখন মানুষ দেখতে পেল যে না, এইরা আসলে স্বাধীনতার পক্ষের নয়, এরা স্বাধীনতার বিপক্ষে, এবং তারপরে তারা কি করলো, একটা জোট বাঁধলো কাদের সঙ্গে? স্বাধীনতা বিরোধীদের সঙ্গে, যারা 71-এ 30 লক্ষ শহীদকে মানুষকে হত্যা করলো, 2 লক্ষ মা বোনের ইজ্জত লুটলো, তাদের সঙ্গে যে আতাত করলো। সুতরাং তারা আসলে জামাতের একটা সি টিম, এবি পার্টি বি টিম, এরা একটা সি টিম। সুতরাং মানুষ যখন বুঝতে পারছে, তখন মানুষ এইটা থেকে পিছিয়ে যাচ্ছে। এটার কারণ মানুষ দেখছে যে দেশটা বিক্রি হয়ে যাচ্ছে, দেশটা আমাদের দেশ আর আমাদের দেশ থাকতে পারতেছে না। আমার এখন মনে হয় যে মাঝে মাঝে বাংলাদেশে যারা থাকে তাদেরকে একটু কংগ্রাচুলেট করি, পিপলস অফ ইস্ট পাকিস্তান। সুতরাং তাদের, আপনি এর ভিতরে হয়তো দেখেছেন, এটা অপ্রাসঙ্গিক হয়ে যায়, কিন্তু দেখেছেন যে বাংলাদেশের শিলং মন্ত্রী, যাকে বলা হয় মন্ত্রী, উনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন নিউ ইয়র্কে। সেখানে বলেছেন যে পাকিস্তান যেভাবে তার নিরাপত্তা নিশ্চিত করে, সেইভাবে একইভাবে করবেন। এখন একটা তলাবিহীন রাষ্ট্রকে যদি আর একটা, যে রাষ্ট্রটা এগিয়ে যাচ্ছিল নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে গিয়েছিল, সেই দেশটাকে যদি এই অবস্থায় নিতে চান, তাহলে তো অবশ্যই পাকিস্তানের সঙ্গে হতে হবে, যে তার নিজের মানুষের নিরাপত্তা দিতে পারে না, সে আবার আমাদের দেশের, বাংলাদেশের নিরাপত্তা দেবে। এই হচ্ছে অবস্থা। সুতরাং এই অবস্থা যখন দেখতে পাচ্ছে, মানুষ বুঝতে পারছে, যার জন্য মানুষ বারবার বলছে আমরা আগেই ভালো ছিলাম। দেখেন, এই সরকারের সময় যেটা হয়েছে যে আপনার এই সুইস ব্যাংকে টাকার জমার পরিমাণ বাঙালিদের বেড়েছে, 40-45% বেড়েছে, তাই না? তাহলে চুরি কখন হলো? এই 2 বছরে তার মানে বেশি চুরি হয়েছে। আপনি দেখেছেন বোধহয় মেট্রো রেলের নতুন যে লাইন 2টায় সংযোজন করা হবে, সেখানে ব্যয় দ্বিগুণ পরিমাণ হয়েছে। সুতরাং এই যে আগে যে কথাগুলি বলা হতো, সেইগুলি মানুষ দেখছে যে সেইগুলি আসলে সত্যি না। দেখেন, শেখ হাসিনা যখন ক্ষমতা নিলেন, তখন উনি, বাংলাদেশের জিডিপি ছিল $72 বিলিয়ন, সেইটা এসে দাঁড়ালো $460 বিলিয়ন। সুতরাং এই $460 বিলিয়ন যখন আমাদের, যদি বাজেট দেখেন, বাজেটের একটা অংশ যায় হচ্ছে সরকারি এমপ্লয়ীদের বেতন, তাদের কৃষি খাতে ভর্তুকি, জ্বালানি খাতে ভর্তুকি, আমাদের যে বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, মাতৃকালীন ভাতা, এইগুলিতে যায়। সুতরাং এখন সেইটা, তারপরে বাকি যে টাকা থাকে সেটা দিয়ে উন্নয়ন হয়। এখন মানুষ যখন দেখছে যে আমাদের দেশে শেখ হাসিনা মেট্রো রেল করেছে, পদ্মা সেতু করেছে, ফ্লাইওভার করেছে, 3rd টার্মিনাল করেছে, মাতারবাড়িতে পাওয়ার প্ল্যান্ট করেছে, পায়রাতে করেছে, আপনার
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা যারা রূপপুরে করেছে, কর্ণফুলী টানেল করেছে, এই সমস্ত উন্নয়ন যখন দেখে তখন মনে করে যে না, তাহলে তো শেখ হাসিনা চুরি করেনি। আসলে না, মিলে অঙ্ক তো মিলে না আসলে। তো এখন যেটা দেখতে পাচ্ছে, যার জন্য মানুষ তাদের কাছে পিছিয়ে গেছে, মানুষ তাদের কাছে চোখ ফিরিয়ে নিয়েছে। তারা যে বৈষম্য, এখন তো বৈষম্য আরো বেশি হচ্ছে। দেখেন, তাদের এই হাদি মারা গেল, হাদিকে হত্যা করলো জামাত, তার ভাইকে চাকরি দেওয়া হলো কিসের ভিত্তিতে? এমবেসিতে চাকরি দেওয়া হলো। বলেন, বিভিন্ন জায়গায় কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। তো এই যে তারা বৈষম্য বলছিল যে বৈষম্য বিরোধী সমাজ গড়বে, তাহলে সেই সমাজ গেল কোথায়? আপনি যদি দেখেন যে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গা তাদের দৌরত্ব, রাহাজানি, বাংলাদেশে খুন খারাপি চলছে, পুকুরে লাশ, খালে লাশ, বিলে লাশ, নদীতে লাশ, কয়েকদিন তুরাগে লাশ পাওয়া গেল 7 জন। এইগুলি মানুষ যখন দেখছে তখন মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মানুষ বলছে না, শেখ হাসিনা ওয়াজ রাইট। এবং যেটা এখন তাদের মুখ থেকে বেরিয়ে আসছে, আপনি জোনায়েদ সাকি বলতো যে সাম্রাজ্যবাদ কথা বলতো, তার ছবি দেখেছেন? সুতরাং এইগুলি মানুষ যখন দেখছে যে এই তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং তারা যে জামাতের একটা সিটিম, এটা মানুষ বুঝে গেছে, যার জন্য মানুষ তাদের ডাকে সাড়া দিচ্ছে না। একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি হলে 3 থেকে 4 মাসের ভিতরে সেনাবাহিনী নামাতে হতে পারে, সেটাকে চিন্তা করেন। পাকিস্তান যারা এত মুসলমান হত্যা করেছে, পৃথিবীর অন্য কোনো সেনাবাহিনী এত মুসলমান হত্যা করেনি। তারা বাংলাদেশে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, ফিলিস্তিনিতে 10,000 মানুষকে হত্যা করেছে, বেলুচিস্তানে 5 লক্ষ, ফ্রন্টিয়ারে 5 লক্ষ, আফগানিস্তানে 5 লক্ষ। কয়েকদিন আগে আফগানিস্তানে পৃথিবীর ইতিহাসে এত লোককেও মারে নাই যেটা পাকিস্তান সেনাবাহিনী। তারা, এবং শুধুমাত্র সেইটা না, তারা এই ওসামা বিন লাদেনের মতো একজন সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছিল। এই সন্ত্রাসী ছিল সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং পুলিশের তত্ত্বাবধানে, যিনি জঘন্যতম একটা কাজ করেছেন, মুসলমান নাম দিয়ে আমেরিকার টুইন টাওয়ারে আঘাত এনেছিল। সেই সন্ত্রাসীকেও এই পাকিস্তান আশ্রয় দিয়েছিল, এবং সেই সন্ত্রাসীদের কাছে আমরা যাচ্ছি বাংলাদেশের নিরাপত্তার জন্য। সুতরাং বাংলাদেশ কি আসলে নিরাপদ থাকবে, না একটা অনিরাপদ সড়কে পরিণত হবে? সেইটা দেখেন। আবার যদি দেখেন যে রক্তক্ষয়ী যে কু হয়, এটা আর্মি কেন যুক্ত ছিল সেটাও আমি বলি, যেটা মেজর আখতারুজ্জামান বলছেন। কারণ আপনার মনে থাকার কথা, যখন জিয়াউর রহমান সাহেব মারা যায় তখন সাত্তার ওনার ভাইস প্রেসিডেন্ট ছিল, উনি প্রেসিডেন্ট হন, তাই তো? এবং এএনএম হুদা ওনার ভাইস প্রেসিডেন্ট হন। তারপরে দেখেন এরশাদ ওই অপরাধ দিয়ে তাকে সরাই দিয়ে এরশাদ ক্ষমতায় বসে গেলেন। তারপরে আন্দোলন শুরু হলো যে সামরিক জান্তার বিরুদ্ধে। এখন পাকিস্তানি জার্নালিস্ট বা বুদ্ধিজীবী মহল একটা কথা সবসময় বলে যে আমরা যেটা বাংলাদেশ, তাদের কাছে প্রশ্ন করা ছিল বাংলাদেশ কেন এগিয়ে গেল, তার অনেকগুলি মূল কারণ ছিল। তার একটা কারণ হচ্ছে, নাম্বার 1 হচ্ছে যে তারা বাংলাদেশ উইমেন এম্পাওয়ারমেন্ট করতে পেরেছে। 2 নাম্বার ছিল বাংলাদেশ তার যে ধর্ম নিরপেক্ষতা সেটা করতে পেরেছে। 3 নাম্বার হচ্ছে যে তারা সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখতে পেরেছিল 90-এর পরে। 4 নাম্বার যেটা বলেছে যে তাদের নেতাদের কমিটমেন্ট, বিশেষ করে শেখ হাসিনার কমিটমেন্ট ছিল যে উনি একজন পাকিস্তানের একজন সিএসপি অফিসার, ওনার ব্যাচমেট বাংলাদেশে ছিল তখন উনি বাংলাদেশে 98-এ আসছিলেন। তখন এসে উনি কল করছেন ওনার ব্যাচমেটকে যে এরকম আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তুমি আমাকে সময় দিবা কিনা। তো এটা ছিল রবিবার অথবা সোমবার। তা বলছে দেখো আমি বৃহস্পতিবারের পর ছাড়া তোমাকে সময় দিতে পারবো না। বলছে কেন? বলছে আমাদের প্ল্যানিং কমিশনের মিটিং হবে এবং স্বয়ং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উনি মিটিং নিজেই শুরু করেন, নিজে ওইটা প্রিজাইড করেন এবং সভাপতিত্ব করেন, এবং ওইটা কবে নাগাদ শেষ হবে আমরা জানি না, ডেইলি কত ঘন্টা হবে আমরা জানি না। তো উনি দুঃখ করে বলতেছেন পাকিস্তানের ইতিহাসে ইনক্লুডিং ইমরান খান, বলছে এই ঘটনাটা উনি যখন ভিজিট করছে 98, কিন্তু যখন বলতেছে সেটা ইমরান খান যখন ক্ষমতা আসছে তখনকার ঘটনা। বলছে ইনক্লুডিং ইমরান খান বলছে এইরকম কমিটমেন্ট আমরা কারোর কাছ থেকে পাইনি।
যে একটা মিটিং এ প্রিজাইড করা তো দূরের কথা, অ্যাটেন্ডই করতো না প্ল্যানিং। সুতরাং সেই দেশ কিভাবে এগিয়ে যাবে? সুতরাং বাংলাদেশ এই কারণে আবার এই কষা জাহিদ বলছে যে বেশি দামে গম আমদানি করছে, এটা তো জনগণের সাথে। বেশি দামে কম আমদানি করবেন না কেন? আপনার যদি দেশের কথা চিন্তা করেন, যুক্তরাষ্ট্র কি করে, যেখানে কম পাওয়া যায় সেখান থেকে জিনিস আনে, সেখান থেকে কম ট্যারিফ দেয় যাতে জনগণের কাছে কম মূল্যে পৌঁছানো যায়। এবং এইখানে আপনার কৃষিক্ষেত্রে ভর্তুকি দেয়, যার জন্য আপনার রুটির দাম কম। আপনি ইউরোপের কথা চিন্তা করেন, রুটি, ডিম, চিকেন এই ধরনের জিনিসের দাম কিন্তু খুবই কম, দুধ। কারণ হচ্ছে এই ক্ষেত্রে সব সরকারি ভর্তুকি দেয় যাতে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ তাদের 3 বেলা খেতে পারে, সেটা দিক মাথায় রেখে। এখন আপনি যদি একটা জিনিস যেটার দাম বাইরে 5 টাকা আছে মার্কেটে, ইন্টারন্যাশনাল মার্কেটে 5 টাকা, সেটা যদি 10 টাকা দিয়ে কেনেন এবং সেটা ক্যারিং কস্ট যদি আরো 5 টাকা বাড়ে 15 টাকা, তাই মানুষের কাছে কয় টাকা আপনি পৌঁছাবেন সেটা বলেন তো? সুতরাং এই অবস্থা যদি চলতে থাকে, যার জন্য দেখেন এর আগেও আমাদের ক্রাইসিস গেছে, প্যান্ডেমিকের মতো একটা বড় ক্রাইসিস গেছে, সেখানে আমাদের কোনো সমস্যা হয়নি। এখন এই যে মানুষ হামে প্রায় 700, সরকারি অনুযায়ী 700 শিশু মারা গেছে, 700-র বেশি, এবং বেসরকারি হিসাব অনুযায়ী 1000-এর উপরে। তাহলে এইটা গণহত্যা না? তা এইটার বিচার হবে না কেন? তারা যেটা বলছে, মানুষ এইগুলো যখন দেখছে তখন মানুষ এদের কাছে, সরকারের কাছ থেকে এবং এই তথাকথিত বিরোধী দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সুতরাং মানুষ আর তাদের তাদেরকে আর ভালো বলছে না। কিন্তু এই জিনিসটা আমি আপনাকে একটুখানি থামাতে চাই, সেটা হচ্ছে যে এইটা কি এনসিপির এই নেতারা যারা কয়েকজন এমপি টেমপি হয়েছে আর কি, এরা কি এই জিনিসটা বুঝতে পারছে কিনা? তারা তো সংসদে এখনো সেই আগের মতোই কথা বলে, বিভিন্ন ভাবে তারা কথা বলে, বিভিন্ন কিছু, লন্ডনে গিয়ে এই যে কি নাম এমপি হয়েছে এখন, হাসনাত আব্দুল্লাহ, তার সে আবার একটু না কত কিছু ঘটনা ঘটিয়ে টরে দেশে ফিরলো। তারা এখনো তো হুঙ্কার দিচ্ছে যে তারা আওয়ামী লীগকে জীবনে আর দেশে আসতে দিবে না। বিএনপিও তাদের সুরে, সালাউদ্দিন সাহেবী বললো আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তো সেই এনসিপি একদম এইভাবে জনবিচ্ছিন্ন হয়ে যাবে বা গেল এত তাড়াতাড়ি, সেইটাও বা তাইলে যে যারা এনসিপি ছেড়ে চলে গেল তারা কোথায় গেল, এইটার আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা? তারা কি অন্য কোনো রাজনৈতিক দলে গেল নাকি তারা নির্লিপ্ত হয়ে গেলেন? আপনার এনসিপির ভেতরে তো প্রথমে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিল, যেসব মেয়েরা যুক্ত ছিল এবং অনেক মেধাবী ছাত্ররাও ছিল, তারা কেন হারিয়ে গেল? এই কারণ এরা দেখলো যে, একটা গ্রুপ দেখলো যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল। আপনার একটা মেয়ের কথা মাঝখানে ওকে জেলে নিয়ে গেছে, ও বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ বাজিয়েছিল, ওরাও যুক্ত ছিল, তাই না? যুক্ত ছিল, উমামা যুক্ত ছিল, সব বেরিয়ে গেল। কারণ যখন দেখলো যে এরা আসলে যেটা বলছে সেটা করছে না এবং তারা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যুক্ত এবং আমাদের মুক্তিযুদ্ধের পরে আঘাত হানছে। আসলে দল একটা, এই বাজাই বলেন আর বানপা বলেন, যেটা বাংলায় বললে বাজাদ কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাই তো? বাজাদ। তারা কেন বিএনপি বলে আমি জানি না, বাজাদ সোজা হিসাব বাজাদ। এটা বাজাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাজাই, আর বানপা হচ্ছে বাংলাদেশ নাগরিক পার্টি, তাই তো? এরা সব এক। এটা এখানে দুই দল নেই। আপনার মনে থাকার কথা, 90-এর আন্দোলন, 90-এর 3 দলের একটা রূপরেখা ছিল, সেখানে বলা হয়েছিল যে যারা এরশাদের চামচামিগিরি করছে, বিশেষ করে সিএসপি থেকে শুরু করে অন্যান্য, তাদেরকে দলে নেওয়া যাবে না, তাই তো? এবং সেই হিসাবে কেরামত আলী, এম কে আনোয়ার সহ অনেকেই যুক্ত ছিল এবং তাদেরকে আওয়ামী লীগের কাছে, তারা আওয়ামী লীগের নমিনেশন, আওয়ামী লীগ বললো না তোমাদেরকে আনিব না, কারণ তোমরা স্বৈরাচারে দোষর ছিল। কিন্তু আমরা অন্যদিকে দেখলাম কি, ফ্লিপ সাইডে, যে তারা যখন বিএনপির নমিনেশন, বিএনপি সঙ্গে সঙ্গে লুফে নিল এবং তার দিকে সমস্ত জামাতের এই জাতীয় পার্টির অনেকেই যোগ দিল। সুতরাং এইটা 1 নাম্বার, এবং জামাতের সহায়তায় তারা ক্ষমতা গঠন করলো। পরবর্তীতে 90 এসে এক ধাপ এগিয়ে গেল, 2001 সালে এক ধাপ এগিয়ে গেল, তখন তারা একসঙ্গে সরকার গঠন করলো। আপনার মনে আছে যে এই 96 থেকে
2000 পর্যন্ত আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে তখন ক্লিনটন বাংলাদেশ সফর করছিল, তাই না? তখন কিন্তু বলছিল যে বাংলাদেশটা গ্যাসের উপরে ভাসছে, গ্যাস রপ্তানি করতে হবে এবং ইন্ডিয়াকে দিতে হবে এবং পৃথিবীর অন্য অন্য দেশকে দিতে হবে। তখন শেখ হাসিনা কিন্তু এটা বিরোধিতা করেছে, বারবার এটাই বিরোধিতা করেছে, বলছেন না এটা জনগণের সম্পদ, এটা জনগণের অধিকার ফার্স্টে নিশ্চিত করতে হবে এবং তারপরে যদি থাকে তাহলে দেওয়া হবে। যার জন্য আওয়ামী লীগের খেসারত দিতে হলো, বেশি ভোট পেয়েও আওয়ামী লীগ পরাজিত হলো, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হলো এবং আওয়ামী লীগ হেরে গেল। বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতায় আসার পরপরই তারা একটা চুক্তি করলো টাটার সঙ্গে। এই যে মাহমুদুর রহমান, যিনি আমার দেশের সম্পাদক, উনি জ্বালানি উপদেষ্টা ছিলেন, উনি একটা চুক্তি করলেন 20 বছরে, যেখানে ইন্ডিয়াকে নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়া হবে এবং টাটাকে দেওয়া হবে, টাটা বিনিময়ে কিছু ইনভেস্ট করবে। তখন শেখ হাসিনা আন্দোলনে নামলেন যে না, আগে বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে, তারপরে এসে আপনি দিবেন। তখন এইটা হেড থেকে হটতে বাধ্য হয়, যে কারণে আওয়ামী লীগকে বাইরে রাখা হচ্ছে, কারণ এই যে জিনিসগুলি এখন চলছে, এই জিনিসগুলো চলতো না। আর তারপরে দেখেন তারা বারবার একই জিনিস করে যে আওয়ামী লীগ ভারতের দালাল, আওয়ামী লীগ আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগই বাংলাদেশের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য একমাত্র দল। আপনি দেখেন, আপনার শেখ হাসিনা বলতেন যে এটা বাবার সম্পত্তি, মায়ের সম্পত্তি। কেন বলতেন? কারণ সেইটাকে আপনি একটা আবেগ কাজ করে, মায়া কাজ করে, একটা ভালোবাসা কাজ করে সেটাকে আপনি আগলে ধরতে চান, সেটা প্রসার ঘটাতে চান, তাই তো? সেই ক্ষেত্রে বাংলাদেশ দেখেন ইন্ডিয়ার সঙ্গে ছিটমহল নিয়ে অনেক সমস্যা ছিল, সেইখান থেকে বাংলাদেশ অনেক বেশি পেয়েছে, যেটা পাওয়ার কথা চাচ্ছে অনেক বেশি। তার মানে বাংলাদেশের আয়তন বেড়েছে, ইন্ডিয়ার আয়তন কমে গেছে, যার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন চেঞ্জ করতে হয়েছে। 1 নাম্বার। 2 নাম্বার, সমুদ্রের সীমা বিজয়ের জন্য আরো আয়তন বেড়েছে এবং ইন্ডিয়াকে কোর্টে নিছে, মায়ানমারকে কোর্টে নিছে। তাহলে একটা দেশ, একজন মানুষ যিনি দেশের কথা চিন্তা করে বাংলাদেশের ল্যান্ড বাড়াচ্ছে, সমুদ্রের দিকে বাড়াচ্ছে, তাকে আপনি বলবেন দালাল, তাকে বলবেন ভারত, এটা কিভাবে সম্ভব? এটা কোনোদিন সম্ভব না। সুতরাং এই যে একটা প্রোপাগান্ডা, এইটি প্রোপাগান্ডা চলছে 54 থেকে, ভাই যদি দেখেন বেসিক্যালি 54 থেকে শুরু হয়েছে। 54-তে যখন যুক্তফ্রন্ট জিতে মুসলিম লীগ হেরে যায়, তাই তো? তখন কিন্তু আপনার শেরে বাংলাকে ভারতের দালাল বলছে। 57 সালে যখন কাকমারি সম্মেলন হয়, বঙ্গবন্ধু আওয়ামী লীগের সেক্রেটারি হয়, তখন ভাসানী ওই পাকিস্তানের উদ্দেশ্য করে সালাম দিয়ে বলছিল যে তাদের সঙ্গে আর থাকা যাবে না, তারা যেটা করতেছে। তখন ভাসানীকে ভারতের দালাল বলে। 59 সালে সরওয়ার্দী সাহেবকে একই অপরাধে ভারতের দালাল বলছে। 66 সালে এক ধাপ আগায় গেছে। বঙ্গবন্ধু যখন 6 দফা দেয়, 6 দফা দেওয়ার পরে তখন বঙ্গবন্ধুকে ভারতের দালাল এবং বিচ্ছিন্নতাবাদী নেতা বলা হয়। এই হচ্ছে ব্যাপারগুলি। এখন আপনি দেশকে, এই যে দেশপ্রেমিক যারা ছিল, ভাসানী থেকে শুরু করে বঙ্গবন্ধু পর্যন্ত সবাইকে ভারতের দালাল বলছে, কারণ হচ্ছে যে এরা আসলে দেশপ্রেমিক। বঙ্গবন্ধু কন্যাকে এই অপরাধে আপনি বলছেন ভারতের দালাল। আপনি কি জানেন যে বাংলাদেশের এই ট্রেড ডেফিসিট এখন কত ভারতের সঙ্গে? এই গত অর্থ বছরে কত ট্রেড ডেফিসিট হয়েছে জানেন কি? আপনি দেখেন গুগল করে যে আপনার ট্রেড ডেফিসিট কত হয়েছে এখনকার সরকারের আমলে। আপনি অবাক হবেন যে এই যে যারা বলে ভারতের দালাল বলে, অথচ তাদের আমলে ট্রেড ডেফিসিট সবচেয়ে বেশি। কারণ ভেতর থেকে যে কাজগুলি হচ্ছে সেটা আপনি আমি দেখতে পাচ্ছি না, সাধারণ জনগণ দেখতে পাচ্ছে না। আমি একটু আপনাকে একটু শেষ দিকে চলে আসছি। সেটা হচ্ছে যে এই সব কারণ যে আপনি ব্যাখ্যাগুলো দিলেন, এটি অন্ততপক্ষে দর্শক আপনারা সবাই বুঝতে পারছেন যে এই সব কারণেই মূলত একটা মোহে পড়ে যারা এনসিপিতে যোগ দিয়েছিল, যারা একটি সরকারকে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে উৎখাত করেছে, তারা যখন তাদের মোহভঙ্গ হলো, তারা যখন বুঝতে পেরেছেন তারা প্রতারিত হয়েছেন, আস্তে আস্তে এই এনসিপি ছেড়ে তারা অন্যান্য জায়গায় যে যার মতো চলে গেছেন। কিন্তু এনসিপি সেই হাক ঢাক তাদের হম্বিতম্বিত মোটেই থামছে না। তারা সাভারে যেমন পটকা ফুটালো, কিংবা তারা শেষ পর্যন্ত গোপালগঞ্জে গিয়ে গতবার যে কাণ্ডটি করলো, এবার কেন গোপালগঞ্জেও যেতে পারলো না? আপনি আর এই কথাটুকু শুনেই একটু শেষ করবো যে গোপালগঞ্জে কেন যায়নি আপনার এলাকায়? নাটক সাজায় তারা যেটা করতে চাইলো যে দেখাতে চাইলো যে
তারা আক্রমণের শিকার একটু হচ্ছে। ছোট করে বলবেন প্লিজ। হ্যাঁ, এগুলি নাটক বলছি শিকার। কিন্তু আমি একটু একটু ওই যে ট্রেড ডেপোজিট বলতেছিলাম যে আমি এইটা ডেইলি স্টারের 8ই জুন 2026 এইটা বলছে বাংলাদেশের ট্রেড ডেপোজিট ইন্ডিয়া হিট $7.86 বিলিয়ন ফিস্ক্যাল ইয়ার 2025 এ। তার মানে চিন্তা করেন, এত ছিল না কিন্তু ট্রেড ডেপোজিট। তারপরে আপনি ইন্ডিয়ার কাছে বিক্রি, ওই যে যেটা বললাম তেল গ্যাস সবই বিক্রি করছেন ইন্ডিয়ার কাছে, এখনো একই করতেছেন পেছন দিয়ে, কিন্তু বলছেন না। আমি যেটা বললাম এটা দর্শক শ্রোতা আপনারা যারা দেখবেন, এটা হচ্ছে ডেইলি স্টারের 8ই জুন 2026 এটা তারা রিপোর্টটা করেছে যে বাংলাদেশের ট্রেড ডিপোজিট নিয়ে। সুতরাং এখন দেখেন তারা বিভিন্ন জায়গায় পদযাত্রা করছে। এখন আপনার তো দরকার জনসমর্থন, তাই না? জনসমর্থন ছাড়া কি করবেন? এখন যারা ক্ষমতায় আছে তারা কোনো না কোনো ভাবে সরকারি অথবা সামরিক বাহিনীর মদতপুষ্ট হয়ে জন্মগ্রহণ করেছে। বিএনপি কিভাবে হলো? জিয়াউর রহমান সামরিক আইন জারি করলেন, সামরিক শাসক হলেন, জিয়াউর রহমান প্রেসিডেন্ট নির্বাচন হানা ভোট দিয়ে নির্বাচিত হলেন, তারপরে উনি একটা দল গঠন করলেন। তার মানে সামরিক জান্তার পকেট থেকে বের আসলো। জাতীয় পার্টি একইভাবে আসে। আপনার যদি ইয়ার কথা চিন্তা করেন, এই জামাত ইসলামের কথা, তারা এই পাকিস্তান সামরিক বাহিনীর তাবেদারি করছে, তারাও সামরিক বাহিনীর থেকে বেরিয়ে আসছে। এনসিপি কেও এনসিপি সামরিক বাহিনী এবং ইউনূসের পকেট থেকে বেরিয়ে আসে। সুতরাং এরা এক অভিন্ন। সুতরাং এদের প্রতি মানুষের আস্থা নেই, কারণ মানুষ দেখেছে যে যে দেশে সামরিক শাসন থাকে বা সামরিক বাহিনীর তত্ত্বাবধান, সেই দেশের উন্নয়ন কোনোদিন হয় না। আপনি ভারত ভাগ হলো 47 সালে, তাই না? পাকিস্তান এবং ইন্ডিয়া এই পর্যন্ত কি সামরিক শাসন দেখেছেন? দেখেননি। এবং ইন্ডিয়ার অগ্রগতির কথা চিন্তা করেন, ইন্ডিয়ার হ্যাজ এ ডেমোক্রেসি, এবং তাদের শিক্ষা প্রযুক্তি ক্ষেত্রে তাদের যে অগ্রগতি হয়েছে, এইটা কি পাকিস্তানে হয়েছে? পাকিস্তানে যেখানে তার দেশে ইভেন ফুটবল প্লেয়ার বলেন, ক্রিকেটার যেতে ভয় পায়, যেখানে যেতে চায় না, সেই দেশের কাছে আপনি দ্বারস্থ হচ্ছেন। সেই দেশে আপনার শিক্ষার্থীকে পাঠাতে চাচ্ছেন যে সেখানে যে আপনার শিক্ষা, কেন সেখানে দিবে? পশ্চাত্যের অন্য কোনো দেশ নেই, ইউরোপ নেই, আমেরিকা নেই, কানাডা নেই, অস্ট্রেলিয়া নেই, যেখানে আমাদের সন্তানরা যেতে পারে যে পড়ালেখার জন্য। তাহলে মানুষ যখন দেখছে যে একটা জনগোষ্ঠীকে আপনি বর্বর করে দিলেন, যে তাদের শিক্ষা থেকে সরিয়ে নিলেন। দেখেন জুলাই আগস্ট হলো, তারপরে কি করলেন? এই বাহিনীকে দেওয়া হলো মব সৃষ্টি করার জন্য, এই বাহিনীকে দেওয়া হলো সন্ত্রাস সৃষ্টি করার জন্য, মুক্তিযুদ্ধের স্থাপনা গুড়িয়ে দেওয়ার জন্য, মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড় করানো হোক। তারা বলল আবার বাংলাদেশ কার থেকে স্বাধীন হলো? একটা সন্তান মায়ের পেট থেকে কয়বার ভূমিষ্ঠ হয়? একবার, তাই না? তাহলে এইটা কার থেকে স্বাধীন হলো? তারা বলছে যেখানে 24-এর পরে 71-এর আর কি প্রয়োজন? তার মানে আপনি যদি সেটাই করবেন তাহলে আগে বলতেন, এই কথাগুলি আগে বলতেন যে না, আপনারা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা না, আপনারা 71-কে গুড়িয়ে দিতে চান, আপনারা মুক্তিযুদ্ধকে গুড়িয়ে দিতে চান, আপনারা বঙ্গবন্ধুকে গুড়িয়ে, তাহলে দেখতাম যে কয়জন মানুষ আসে, কয়জন মানুষ। বঙ্গবন্ধু কন্যা যখন আবু সাইদ মারা গেল তখন একটা তদন্ত কমিটি করেছিলেন, সেই তখনও তদন্ত হয়েছে। অথচ এই ইউনূস সরকারের সময় এবং এখন পর্যন্ত যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, শিশু হত্যা থেকে শুরু মাইলস্টোন থেকে, কোনো হত্যাকাণ্ডের তদন্ত হয়নি, বিচারও হয়নি। বিচার হবে না, যারা বিচার চাইতে গেছে তারা দেশ থেকে পালাতে হয়েছে। সুতরাং এইগুলি যখন মানুষ দেখছে, তখন মানুষ তাদেরকে যে একদিকে যেমন মুখ ফিরিয়ে নিচ্ছে, অন্যদিকে তাদেরকে প্রত্যাখ্যান করছে, এবং যার জন্য তারা কোনো জায়গায় মানুষের সাড়া পাচ্ছে না, যার জন্য তারা চিন্তা করছে যে কোন রকম যদি সেনাবাহিনী দিয়ে তাদের কার্যক্রম সফল করা যায়। কিন্তু সেনাবাহিনী কেন দিবে? বাংলাদেশ সেনাবাহিনী কেন দিবে তাদের প্রতি? কিন্তু আমার দুঃখ লাগে যে এই সেনাবাহিনীর জন্য বঙ্গবন্ধু কন্যা কি করে নাই, যেখানে তাদের এক বেলা আমিষ পেত, সেই 2 বেলা আমিষের ব্যবস্থা করেছে। তাদের এই যে সিএমএ, সেখানে বোন ম্যারো থেকে শুরু সবই করেছে, এমন কোনো কিছু নেই যেটা করে নাই।
সুতরাং আমি অন্যদিন এটার পর প্রোগ্রাম করেন, তা আমার একটা লিস্ট আছে যেটা আমি অবশ্যই। সুতরাং এখন যদি সেনাবাহিনী মনে করে যে না তারা এই সন্ত্রাসবাদকে সাপোর্ট করবে, ফাইন, কিন্তু এখন সাধারণ মানুষ এটা চাইছে না। সাধারণ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, যার জন্য তারা দেখেন, আপনি এর ভিতরে দেখবেন আপনাদের বিএনপির একজন এমপি আছেন, ওনার নাম হচ্ছে নীলুফার চৌধুরী মনি, উনি বলেছেন না যে স্নাইপার কিভাবে অ্যাটাক হয়েছে, যার জন্য ওনাকেও অ্যাটাক করা হয়েছে। আবার বিএনপির নেতারা তারা এই থানা পুড়িয়েছে, থানা লুট করেছে। তাহলে এই যে লুটপাট হলো, এইগুলির বিচার হতে হবে না? পৃথিবীর কোন দেশে আপনি যেখানে থাকেন অথবা অন্য দেশে, আমার কথা হচ্ছে যে সেই দেশের আপনি দেখেন যে সেই দেশের যদি সরকারের স্থাপনে আঘাত করবে, যারা আঘাত করবে তাদের বিচারের আওতায় আনা হবে। আপনি আমাদের দেশে যেতে হবে, নেপালের কথা, ইউরোপে যেতে হবে না, নেপালের কথা চিন্তা করেন। নেপালেও আন্দোলন হয়েছিল। নেপালে আন্দোলনের পরে যিনি দায়িত্ব নিয়েছিলেন তিনি 6 মাসের ভিতরে ইলেকশন দিয়েছেন, 1 নাম্বার। 2 নাম্বার তিনি করেছেন যারা সরকারের স্থাপনায় আঘাত করেছে অথবা মানুষ হত্যা করেছে তাদের এই বিচারে আওতায় এনেছে। আমাদের সরকার কি সেটা করে? If you look at Chinese history, ওরা কিন্তু কখনো সামরিকভাবে কিন্তু কোনো দেশকে কখনো সাহায্য করতে চায়নি, কখনোই না। আপনি রিসেন্টলি ইরান দেখেন, তারা তাদেরকে সামরিক সহযোগিতা দিয়েছে, গোয়েন্দা সহযোগিতা দিয়েছে, অস্ত্র দিয়েছে, কিন্তু কখনো কিন্তু সৈন্য পাঠিয়ে কিন্তু কোনো দেশকে তাদের সার্বভৌমত্ব রক্ষায় কিন্তু এগিয়ে আসেনি। যে একটি ব্যতিক্রম আছে, সেটা হলো নর্থ কোরিয়াতে, কোরিয়া যুদ্ধের সময়। সেটা তাদের ইনভলভমেন্টের কারণ ছিল যে যদি নর্থ কোরিয়া যদি পরাজিত হতো, তাহলে কোরিয়ান সৈন্যরা এবং মিত্রবাহিনীর সৈন্যরা, তাদের সাথে যারা যুদ্ধ করছে দেশে তাদের সৈন্য আছে, তারা চাইনিজ বর্ডারে তখন চলে যেত। চায়না কখনো চায় না যে তাদের বর্ডারের আশেপাশে কোনো শক্তিশালী রাষ্ট্র থাকুক। সো দে নাও ইউজ নর্থ কোরিয়া অ্যাজ এ বাফার স্টেট। তো আমি মনে করি যে ওনার যে বক্তব্য, এটি অত গুরুতরভাবে দেখার কিছু নাই, বাট অ্যাট দ্য সেম টাইম চায়না ডেফিনেটলি ওয়ান্টস দ্যাট তাদের যে ইনভলভমেন্ট, তাদের যে ইনভেস্টমেন্ট বাংলাদেশে আছে, সেটি যাতে কোনোভাবেই ব্যাহত না হয়। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফরের পরে আপনি জানেন যে তিস্তা ব্যারেজ অনেকটাই এগিয়ে গেছে বলা যায়। প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমরা যে কোনো মূল্যে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে এই তিস্তা প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করব। তো এটি একটা বিরাট বড় প্রজেক্ট। তারপর যেটা নিয়ে আসছে বাংলাদেশ, মিয়ানমার, চায়না, মিয়ানমার, বাংলাদেশ ইকোনমিক করিডোর। এই জায়গাটা আমি একটু আপনাকে, আপনি নিজ থেকে বলছিলেন, কিন্তু আমি যদি আপনাকে একটু এইভাবে জানতে চাই, যেহেতু তিস্তা ইস্যু নিয়ে চীন এবং বাংলাদেশ, চীন, ভারত পক্ষেও এক ধরনের একটা অস্বস্তি আগে থেকেও তো ছিল, এখন সেটি আবার একটু জোরালো বা ওঠানামা করছে। কিন্তু এই যে করিডোরের বিষয়টি, এই চীন, মিয়ানমার, বাংলাদেশ করিডোর, এইটার আসলে এখন গুরুত্বটা কি? এটা বাংলাদেশের লাভ বা ক্ষতি বা ঝুঁকি কোনটা কিভাবে আসছে? আচ্ছা, তার আগে আমি আরেকটু বলতে চাই, যেহেতু আপনি বললেন যে অনেকেই, বিশেষ করে বাংলাদেশের লোকজন অনেকে ভারতকে ইন্ডিকেট করে ওনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে, কিন্তু আপনি ভারতের যদি বিবৃতি দেখেন এই বিষয়ে, ওনারা কিন্তু ক্লিয়ারলি ওদের যে এমইএ, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, কিন্তু বলেছে যে উই আর নট এক্সপ্রেসিং এনি ডিসপ্লেজার অ্যাট দি তিস্তা প্রজেক্ট। এবং আপনি খেয়াল করে দেখবেন যে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের পররাষ্ট্রমন্ত্রী যখন চায়না ভিজিট করছিলেন, তখন কিন্তু চাইনিজ ফরেন মিনিস্টার কিন্তু দিল্লিতে ছিলেন। সো চায়না ইন্ডিয়া কোঅপারেশন, ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড আদার কোঅপারেশন, এটা কিন্তু ফুল সুইংয়ে কিন্তু করছে। এবং চাইনিজ ফরেন মিনিস্ট্রি থেকেও একটা বিবৃতি দিয়েছে যে এই প্রজেক্ট এবং চাইনিজ ইনভলভমেন্ট, ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ, এইটা কাউকে টার্গেট করে নয়, এটা দুই দেশের একটি সম্পর্ক। এবং ভারতীয় বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বলেছে যে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ রিলেশন স্ট্যান্ডস অ্যালোন। এবং তারা একটি কথা শুধু যোগ করেছে যে এই ধরনের ইনভেস্টমেন্ট, বিশেষ করে তিস্তা প্রজেক্ট, এটা আমরা বাংলাদেশের সাথে সামগ্রিক সহযোগিতার দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করব। উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি যে কি হয়। এখন আপনার যে প্রশ্নের উত্তরে আমি আসি, এটিও আপনাকে দেখতে হবে অনেকটা জিওপলিটিক্যাল কনটেক্সট থেকে। আপনি যদি চাইনিজ এক্সপোর্ট ইম্পোর্ট যদি দেখেন, এদের 80% এক্সপোর্ট ইম্পোর্ট হলো মালাক্কা প্রণালী দিয়ে হয়।
যেটা সিঙ্গাপুরের ওখান থেকে, এটা খুবই ন্যারো 1.4 কিলোমিটার। এখন কোনো কারণে যদি সাউথ চায়না সিতে কিংবা তাইওয়ান নিয়ে কোনো ঝামেলা হয়, তো হরমুজ প্রণালীর মতো কিন্তু এই মালাক্কা স্ট্রেট কিন্তু বন্ধ হয়ে যেতে পারে কিংবা করে দিতে পারে তাদের সাথে যারা যুদ্ধ করবে তারা। তো সেইটা যাতে না হয়, তাদের যে এক্সপোর্ট ইম্পোর্ট এবং সাগরে যাতে তাদের অ্যাক্সেস থাকে ইন্টারন্যাশনাল ট্রেডে, এই জন্য তারা একটা বলা যায় স্ট্রিং অফ পার্টস করছে আর কি। যেমন পাকিস্তানে যেটা বলে গাওয়াদর পোর্ট, তারপর মিয়ানমারে চাকপি পোর্ট, এবং তারা এখন নতুন করছে, প্রপোজ করছে সেটা হলো বাংলাদেশ মিয়ানমার চায়না মিয়ানমার বাংলাদেশ করিডোর। কিন্তু একটি কথা স্পষ্টভাবে আমাদের বোঝা দরকার যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওনার ভিজিটের পরে কিন্তু ক্লিয়ার একটা বক্তব্য দিয়েছেন যে এটি জাস্ট এ চাইনিজ প্রপোজাল। এখানে বাংলাদেশ অ্যাগ্রি করেনি, ডিসঅ্যাগ্রি করেনি, তারা বলছে উইল কনসিডার, উইল এক্সামিন অ্যান্ড উইল লেট ইউ নো। সো এটি যে হবেই, বাংলাদেশ এটি যে অ্যাগ্রি করবে, এটা ভাবার কোনোই কারণ নাই, এটা নাও হতে পারে। যদি হয় ডেফিনেটলি এটা ইকোনমিক্যালি উইল বেনিফিট চায়না ইন এ গ্রেট এক্সটেন্ট। অ্যাট দ্য সেম টাইম আমাদেরও কানেক্টিভিটি দরকার, আমাদের এক্সপোর্ট টু চায়না এটা বাড়বে, এবং এই পোর্ট হলে আমাদের ওখানে ডেভেলপমেন্ট হবে। এবং একই সাথে আপনি জানেন যে আনোয়ারাতে বোধহয় একটা স্পেশাল ইকোনমিক জোন চাইনিজদের জন্য দেওয়া হয়েছে, সেখানে ইনভেস্টমেন্ট হবে। প্রাইম মিনিস্টার তারেক রহমান বলে এসেছেন যে 18 মাসের ভিতর একটা ফ্যাক্টরি শুড গো অন প্রোডাকশন। সো এগুলো যদি হয়, আমি মনে করি যে এটি আমাদের জন্য একটু ইকোনমিক্যালি দিস শুড বি ভেরি গুড ফর দি কান্ট্রি। কিন্তু কোশ্চেন রয়ে গেছে যে এর ফাইন্যান্সিং, এই মাল্টিমোডাল কানেক্টিভিটি কিভাবে হবে। এবং এটি নিয়ে আপনি আরেকটি জিনিস আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে এটা কিন্তু 2016-তে একটা এগ্রিমেন্ট হয়েছিল, আন্ডারস্ট্যান্ডিং, যে চায়না মিয়ানমার বাংলাদেশ ইন্ডিয়া করিডোর BICM, সেখান থেকে ইন্ডিয়া চলে যায়। তারা বোধহয় দেখেছিল দুটো কারণে তারা আমার মনে চলে যায়। একটি হলো যে এই করিডোরটি পরে ইভেন মিলিটারি ইউজ হতে পারে, দিস ইজ ওয়ান। সেকেন্ডলি, তারা যেটা চাচ্ছিল যে ওই স্ট্রিং অফ পার্ল যাতে স্ট্রেনথেন না হয়, অলরেডি করাচিতে আছে, আবার এটি যদি চায়না থেকে সিতে থেকে চিটাগাংয়ে হয়, তাহলে আরেকটা ওপেনিং তাদের হয়ে যাবে। অলরেডি তাদের মিয়ানমারে একটা আছে, যেটা আমি বললাম চাকপি পোর্ট। তো এই জন্য তারা নাই সেখানে। অতএব এই যে মিলিটারি ইনভলভমেন্ট কিংবা মিলিটারি অ্যাডভান্টেজ চায়না পেতে পারে, যদি এটা পাওয়ার কথা না, এটা তো বলাই হচ্ছে ইকোনমিক করিডোর। এই ব্যাপারটি আমার মনে হয় যে হয়তো বা অন্য কোনো দেশও ভাবতে পারে। এবং এটার সাথে আমাদের যোগ করতে হবে যে ART আমরা সই করেছি ভারতের বা যুক্তরাষ্ট্রের সাথে, সেখানে কোনো বাধ্যবাধকতা আছে কিনা যে এই ধরনের করিডোর হলে এই ট্রেড এগ্রিমেন্টকে কোনোভাবে এফেক্ট করে কিনা। এই জন্যই বাংলাদেশ এটি সব দিক থেকে বিবেচনা করে দেখবে যে এটি আসলে ইমপ্লিমেন্ট করা যায় কিনা, তারপর ডিসিশন হবে। এখন এটি নিয়ে বেশি আমার মনে হয় কথা বলার সুযোগ নাই। যখন বাংলাদেশ অ্যাগ্রি করে তখনই আমাদের এই বিষয়ে কথা বলা উচিত। জি, তার মানে একটু সম্পূরক ছোট্ট একটু জিনিস জানতে ইচ্ছা করছে আমার কাছ থেকে। সেটা হচ্ছে যে তার মানে আপনি মিন করছেন এই যে ARTর কথা বলেন, মানে মার্কিন যে চুক্তি, সেই চুক্তির ভেতরে কি এমন কোনো বিষয় যদি থেকে যায় যে চায়নার সঙ্গে করিডোর বা যে কোনো বিষয়ে কোনো কিছু করতে হলে সেটা ওই চুক্তির আওতায় মার্কিনীদের সম্মতি নিতে হতে পারে, সেই সম্মতিটা এখানে কোনোভাবে প্রভাব পড়তে পারে কিনা, এমনটা আপনি মিন করছেন? যদি থেকে থাকে ডেফিনেটলি আমরা তো উই আর বাউন্ড বাই দি এগ্রিমেন্ট, কিন্তু আমি জানি না এই ধরনের কোনো কিছু আছে কিনা। বাট আপনি যদি চায়না US রিলেশন দেখেন, একই সাথে পশ্চিমীদের জাপানিজদের ব্যাপারটাও আছে, যে তারা হয়তো কেউ চাবে না যে এরকম একটা করিডোর চায়নার সাথে হোক। তো সেই কনটেক্সটে বাংলাদেশকে চিন্তা করতে হবে। আমি তো আগেই বলেছি, বাংলাদেশ তো শুধু চায়না নয়, বাংলাদেশ সবার সাথে সহযোগিতার ভিত্তিতে সবার সাথে আমাদের উন্নয়ন করতে চায়। সেক্ষেত্রে যেটি সবার কাছে গ্রহণযোগ্য হয় সেটাই করতে হবে। তবে কথা আমি বলতে চাই, বাংলাদেশ ইজ এ সভরেন কান্ট্রি এবং উই শুড হ্যাভ সভরেন ডিসিশন ইন দি ইন্টারেস্ট অফ দি কান্ট্রি, সে যে দেশই হোক। জি,
ধন্যবাদ আপনাকে। যেই কারণে এই যে শিরোনামটা আমার একজন কমেন্টস করলেন যে পুলসিরাত কেন শব্দটি ব্যবহার করেছে, আমি দর্শক আপনার জন্য বলছি একটু মাঝখানে এই যে আমার অতিথি যে কথাটুকু বললেন যে বৈশ্বিক বা আন্তর্জাতিক সম্পর্ক রিলেশন, কূটনৈতিক রিলেশন গুলো এমন যে একটার সঙ্গে আরেকটা যদি কোনোভাবে একটু এদিক সেদিক হয়, যে কোনো সময় সেটার বিচ্যুতি ঘটতে পারে। সেই সেন্স থেকেই পুলসিরাতের বিষয়টি, কূটনীতি আসলে এমন একটি সেন্সিটিভ ইস্যু যে এইটা একেবারেই অনেকেই বলে থাকেন যে পুলসিরাতের মতো যদি যাতে এত মসৃণ না ঝুঁকি আছে অনেক। আমি এবার একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি বললেন মাঝখানে পররাষ্ট্রমন্ত্রীর কথা, বর্তমানে যিনি আছেন আপনার নামেই নাম খলিলুর রহমান, তার সঙ্গেও আপনার দীর্ঘ পরিচয় বা অভিজ্ঞতা আছে। তো তিনি যখন ডক্টর ইউনূসের সময় উপদেষ্টা ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, আর এখন একটি নির্বাচিত সরকারের বিএনপি সরকারের উপদেষ্টা ব্যক্তি একজন, এই দুই পররাষ্ট্র বিষয়ক ব্যক্তিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তার আগে আমি আরেকটি কথা বলতে চাই যে এই করিডোর নিয়ে। আমার যতদূর আমি দেখেছি এবং অনেকেই দেখলাম এটা শেয়ার করেছে, চাইনিজ অ্যাম্বাসেডর আরেকটি কথা বলেছেন যে এই চায়না মিয়ানমার বাংলাদেশ করিডোরের সাথে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ব্যাপারটা somehow linked কিংবা অ্যাফেক্টেড হতে পারে। এই ব্যাপারটা আসলে আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে। দিস ইজ কমপ্লিটলি সেপারেট ইস্যু। যে এই করিডোর না হলে রোহিঙ্গারা ফেরত যেতে পারবে না, এটা তো হতে পারে না। এবং আপনি এখানে আরেকটি বিষয় আমার মনে হয় পররাষ্ট্রমন্ত্রী তার পোস্ট ভিজিট ব্রিফিং এ বলেছেন, সেটি হলো যে চায়না বাংলাদেশকে রোহিঙ্গা প্রত্যাবর্ষণে সাহায্য করবে মায়ানমারের সাথে আলোচনায়। কিন্তু এখানে আপনার বোধহয় মনে আছে যে 2017 সালের যে হিউজ ইনফ্লাক্সের পরে প্রায় 8 লাখ রোহিঙ্গা আসার পরে তার কিন্তু কয়েক মাস কিংবা কয়েক সপ্তাহ খুব দ্রুত কিন্তু একটা ত্রিপক্ষীয় কিন্তু একটা এগ্রিমেন্ট কিংবা এমওইউ হয়েছিল চায়না, মিয়ানমার এন্ড বাংলাদেশ। সেখানে কিন্তু চায়না, বাংলাদেশ, মিয়ানমারকে সাহায্য করার কথা যাতে রিপেটিশনটা হয়। তো আমি এই দুটি ইস্যুকে একসাথে করার ব্যাপারটা আসলে আমার কাছে একটু খটকা লেগেছে। তো ইট ইজ শুড বি টোটালি ডিফারেন্ট ইস্যু। চায়না আগে তো ছিলই, এখন এই ভিজিটের সময় তারা বলেছেন তারা সাহায্য করবেন। চায়না শুড হেল্প বাংলাদেশ ইন দি রিপেটিশন অফ দিস ডিসপ্লেসড পারসনস। এবং আমি মনে করি যে এই দুইটি ব্যাপার যাতে কোনোভাবে যাতে লিঙ্ক না থাকে। এখন আপনি যে দুইজনের কথা বললেন, একজন পররাষ্ট্র উপদেষ্টা, একজন পররাষ্ট্রমন্ত্রী, এবং খুবই কাকতালীয় ব্যাপার যে এই দুজনকে আমি ভালোভাবে চিনতাম এবং ওনারা আমাকে খুবই স্নেহ করতেন, দুজনেই খুবই স্নেহ করতেন। আমি পররাষ্ট্র উপদেষ্টার কথা বলি, ওনার হাতেই উনি যখন সংস্থাপন উইং এর উনি তখন সিনিয়র চিফ ছিলেন, ওনার হাতেই আমি আমার যোগদান পত্র দিয়েছিলাম। এবং আরেকটি মজার বিষয় হলো যে উনি তারপরে দিল্লিতে চলে যান এবং আমার প্রথম পোস্টিং এ আমি ওনাকে দিল্লিতে রিপ্লেস করি। সো আই হ্যাভ এ লং স্ট্যান্ডিং রিলেশন উইথ হিম। এবং আরো একটি কথা আমি বলতে হবে, আই এম ভেরি গ্রেটফুল টু হিম। 2004-এ বিএনপি জামাত সরকারের সময় আমার নাথিং টু ডু উইথ বিএনপি গভর্নমেন্ট, আমাদের মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা এবং তদানীন্তন পররাষ্ট্র সচিব আমার চাকরি নিয়ে মহা এক জটিলতার সৃষ্টি করেছিলেন, আমি খুলে বলছি না। এবং এই ব্যাপারটি কিন্তু উনি যখন পররাষ্ট্র সচিব ছিলেন 2011 গভর্নমেন্টে, এটা কিন্তু তখন অবশ্য কোর্টের মাধ্যমে শুরু হয়েছিল, বাট হি ওয়াজ ভেরি কাইন্ড টু রিয়েলি ফ্যাসিলিটেট যে আমি আমি তো স্যারের কথা বলেছি আমি। তো সেই হিসাবে আই এম ভেরি গ্রেটফুল টু হিম। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে দুইজনের সাথে বোধহয় তুলনা করা ঠিক হবে না। আমি আরেকজনের ব্যাপারে আমি পরে আসছি। তৌহিদ হোসেন স্যার ছিলেন হলো একটি অনির্বাচিত সরকারের পররাষ্ট্র উপদেষ্টা, এবং সেই সরকার, আপনি যদি কথা মনে আছে, জামাতের নেতা ছিলেন ব্যারিস্টার শিশির মনির, যিনি এখন হাইকোর্টে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। উনি জামাতের পক্ষ হয়ে ঐক্যমত্য কমিশনের মিটিং এ যেতেন জামাতকে রিপ্রেজেন্ট করতে, এবং উনি একাধিক মিটিং এ বলেছেন যে এই সরকার
কতটা সাংবিধানিক, উনি নিজে বলেছেন এই কথাটা। তো সেরকম একটি দুর্বল সরকারের পররাষ্ট্র বা উপদেষ্টা হয়ে ওনার অনেক লিমিটেশন থাকার কথা, আমি শিওর ছিল। তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে হি ডিড হিজ বেস্ট, ওনার পক্ষে যতটা করা সম্ভব। আর তখন তো অনেক পুল পুশ ফ্যাক্টর ছিল। ইউনুস রেজিম ওয়াজ এ মবক্রেটিক গভর্নেন্স, সেখানে আইন কানুনে কোনো বালাই ছিল না। যেখানে সেখানে লোকজন গিয়ে যে আপনাকে এটি করে দিতে সেটা করে দিতে হবে। এই কনটেক্সটে একজন পররাষ্ট্র সচিবের যতটুকু করা সম্ভব আমার মনে হয় উনি করেছেন। এখন আমি আসি আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ব্যাপারে। ওনাকে আমি দীর্ঘদিন যাবৎ চিনি, আপনি হয়তো জানেন যে উনি 79 ব্যাচের অফিসার, এবং ওই ব্যাচে যে সব ক্যাডার মিলে উনি কিন্তু টপার ছিলেন ওই ব্যাচে। তারপরে উনি নিউ ইয়র্কে পোস্টিং হয়ে ওখানে কয়েক বছর ছিলেন, তারপরে উনি আংটার্ডে চলে যান। ওনার এবং আমরা সবাই ভাবতাম যে উনি যখন ফিরত আসবেন উনি ফরেন সেক্রেটারি হবেন আর কি, বাট উনি আসেননি আর কি। তারপরে আমার প্রথম দেখা ওনার সাথে হলো, আমি তখন প্যারিসে আমার ডিপ্লোম্যাটিক ট্রেনিং করছিলাম আর মাস্টার্স এবং এমফিল করছিলাম। তো এই ফ্রেঞ্চ স্কলারশিপের অংশ হিসেবে আমাকে ডাব্লিউসিতে পাঠাই হলো আমার থিসিস করতে। উনি তখন জেনেভাতে আংটার্ডে ছিলেন, এবং ওই সময় আমি 3 মাস ছিলাম। ওই সময় ওনার সাথে আমার অত্যন্ত গভীর যোগাযোগ ছিল, এবং ইউএনের ক্যাফেটেরিয়াতে উনি দুপুরবেলা আমাকে প্রায় খাওয়াতেন ওনার টাকায়। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেটা রীতি ছিল যে বড় ভাইরে ছোট ভাইকে খাওয়াবে। এবং আরেকটা জিনিস না বললেই নয় যে উনি কিন্তু, আমি যে পরে পিএইচডি করেছি ওখান থেকে এমফিল করে আসি, দ্যাট ওয়াজ হিজ ইন্সপিরেশন। আমাকে বলতে ইউ মাস্ট গো ফর পিএইচডি, সো হি রিয়েলি ইন্সপায়ার্ড মি টু গো ফর পিএইচডি। এবং আরেকটা অতি ব্যক্তিগত কথা, সেটি যে আমি আমার তখন এনগেজমেন্ট হয়েছিল, আমি এসে বিয়ে করবো। উনি আমাকে বলছে তোমার বইয়ের জন্য একটা ভালো ঘড়ি কিনে নিয়ে যাও তুমি, একটা সুইচ ঘড়ি, অনেক দামি। তার মধ্যে আমার তো অত টাকা আছে কিনা দেখতে হবে। উনি ঠিক আছে চলো। উনি একটা দামি ঘড়ি দেখে বলেন যে এটা নাও তুমি, যদি টাকা থাকে দাও, যদি না থাকে দ্যাট ইজ দ্য গিফট ফর ইউর ওয়াইফ ফ্রম আস। তো এরকম সম্পর্ক ছিল। ওনার ব্যাপারে আমি আরেকটি কথা বলবো। তারপরে আমি চলে আসি চাকরিকে, ডাব্লিউসি চলে যাই দিল্লিতে। সেখান থেকে আমি প্রায় জেনেভা যেতাম, এবং উনি ওনার সেকেন্ড টাইম আবার জেনেভা যেতেন। ওই সময় আমার অনেকবার দেখা হয়েছে। তো ওই সময় আমি তখন অনেকদিন হয়ে গেছে, ওনার ফেরত আসার কোনো সম্ভাবনা আমি তখনও দেখিনি, কেউ ভাবেওনি। কিন্তু ওনার সাথে কনভারসেশন আমি যেটা পেতাম যে ওনার ডিপ ইন্টারেস্ট ইন বাংলাদেশ ফরেন পলিসি, বাংলাদেশ ইন্টারেস্ট। এবং যেহেতু আমি ভারতে আমার প্রথম পোস্টিং ছিল, এবং আমি দিল্লিতে পরে আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ে আমি ছিলাম, ওখানে আমি শেষে যে এনসিডি ডিপার্টমেন্টের চার্জে ছিলাম। উনি আমাকে বলতেন তুমি বলো তো, যে যেহেতু ইন্ডিয়া অনেক বড় দেশ, আমাদের চারদিকে ইন্ডিয়া 4,500 কিলোমিটারের বেশি আমাদের সীমান্ত, যে তাদের সাথে আমাদের সম্পর্কে কি উন্নয়ন। ওনারা কিন্তু আসলে এসব জিজ্ঞেস করার কথা না। আমি এসব ব্যাপারে ওনার আগ্রহ ছিল, এবং তখন আর মনে হয়েছে যে একজন মানুষ যে বিদেশে থাকলে যে দেশের প্রতি আগ্রহ থাকে, দেশের স্বার্থ নিয়ে চিন্তা করে, ওনাকে আমি দেখেছি। এবং উনি একটা ইম্পর্টেন্ট জিনিস আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি বলো যে কিভাবে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়ন করা যায়। আমি ওনাকে বললাম দেখেন, খুব অল্প কথাই বলতে হয়, এটা হলো 2006 সনের ঘটনা, যে ভারত ডেফিনেটলি ট্রানজিট চায়, ভারত ডেফিনেটলি গ্যাস চায়, বাট ভারত যেটি চায় নাম্বার 1 সেটি হলো সিকিউরিটি গ্যারান্টি, আন্তঃ বর্ডার ইনসার্জেন্সি। সো এইটা যদি কেউ এনশিওর করতে পারে, সো দ্যাট উইল বিল্ড দি ফাউন্ডেশন অফ বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনস। তো আমি এই জন্যই বলবো যে ওনার কিন্তু ফরেন পলিসি নিয়ে কিন্তু অনেক আগ্রহ ছিল, ইন্টারেস্ট ছিল, এবং উনি একজন ইউনিক ফরেন মিনিস্টার। আমি এই অর্থে বলবো যে উনি যখন প্রথম আসেন, ওনাকে নিয়ে অনেক আমার নামের বিভ্রাটের কারণে আমার অনেক সাফার করতে হয়েছে, এটা ঠিক। অনেকেই মনে করছে আমি আমার ছবি দিয়ে অনেক উল্টো সিধে কথা বলতো, লিখতো, অনেকে কনগ্রাচুলেটও করছে আমাকে। তো উনি প্রথম যখন আসেন, আপনার মনে আছে, উনি হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গাস অ্যান্ড প্রায়োরিটি ছিলেন। তারপরেও উনি বাংলাদেশের প্রথম একমাত্র, এখন পর্যন্ত একমাত্র ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে উনি দায়িত্ব পালন করেন। এখন উনি ফরেন মিনিস্টার। আপনি যদি বিদেশের অনেক দেশ দেখেন, ইনক্লুডিং ইউএসএ, এখানে কিন্তু ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং ফরেন মিনিস্টার কিন্তু খুব ক্লোজলি কাজ করে। ওখানে যুক্তরাষ্ট্রে একজন সেক্রেটারি অফ স্টেট ছিলেন, কন্ডোলিসা রাইস, উনি কিন্তু তার আগে কিন্তু ওদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন।
সো আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু পালন করে এসেছেন। অতএব অ্যাজ এ ফরেন মিনিস্টার হি নোজ দ্যাট হাউ সিকিউরিটি ইস্যুস, how inter-country or international issues are related to the formulation of foreign policy. এবং অনেকে অনেক কথা বলেন, বাট আমি বলবো যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মেড এ ভেরি স্মার্ট চয়েস বাই অ্যাপয়েন্টিং হিম অ্যাজ ফরেন মিনিস্টার। হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট পারসন, স্মার্ট পারসন অ্যান্ড ভেরি ডাইনামিক পারসন। এবং ওনার যে ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট অফ দি ইউএন জেনারেল অ্যাসেম্বলি, দ্যাট ইজ অ্যানাদার ফিদার। এবং আমি ওনার ব্যাপারে আরেকটি কথা বলছি, অনেকেই উনি যখন এটা নির্বাচিত হন তখন অনেকে বলে যে উনি কি কেন ছুটি নিয়ে যাবেন, চাকরি ছাড়বেন কিনা, অনেক কথা কিন্তু উঠেছে, আপনার কথা দেখেছেন। ওনার আগে যিনি ছিলেন এখনো আছেন, এই সেপ্টেম্বর মাসে চেঞ্জ হবে, জার্মান ফরেন মিনিস্টার, উনি অবশ্য ওনার মিনিস্টারশিপ ছেড়ে দিয়ে ওই দায়িত্ব পালন করেছেন। তা আমি মনে করি যে ওনার অবশ্যই থাকা উচিত। উনি ছুটি কেন নিবেন? এখন ভার্চুয়াল যুগ, উনি ওখানে বসে অনেক কাজ করতে পারেন। এখানে একজন স্টেট ফরেন মিনিস্টার আছেন, উনি দেখবেন দৈনন্দিন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ ইন কনসালটেশন উইথ হিম। সো আমি মনে করি যে হি শুড কন্টিনিউ অ্যাজ ফরেন মিনিস্টার। এবং আমি মনে করি যে যেহেতু উনি আরেকটি কারণে আমি মনে করি থাকা দরকার, এবং এই যে ইস্যুসগুলো আমি বললাম চায়না, ইন্ডিয়া, যেহেতু হি ওয়ার্কড অ্যাজ এ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং এআরটির সাথে উনি বোধহয় গভীরভাবে যুক্ত ছিলেন এই চুক্তিটির ব্যাপারে। সো হি ক্যান রিয়েলি কোঅর্ডিনেট, ম্যানেজ, অ্যাডজাস্ট থিংস, যে বাংলাদেশের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কিভাবে আমাদের এগুলো আগানো দরকার এবং কিভাবে কাকে অ্যাডজাস্ট করা দরকার, কার সাথে আমাদের সম্পর্ক। I wish him all the best, and I really want to see him as a very successful foreign minister. না, আপনি সাকসেসফুল বললেন, কিন্তু তাকে নিয়ে আপনি মাঝখানে যদিও বললেন যে অনেক ধরনের বিতর্ক, বিশেষ করে ডক্টর ইউনূসের সময় তার যে ভূমিকা, কিংবা তিনি আবার একটা রাজনৈতিক দলের বা সরকারের মন্ত্রী হলেন, এই বিষয়টাকে আপনার কাছে কি মনে হয় যে এটা কি তাইলে আপনি যে বিষয়গুলো বললেন যে একজন মেধাবী গুণী, আগে আরো অনেক বিতর্ক আছে, সেইগুলোতে না যায়, কিন্তু এই যে বিএনপি সরকারের একটি সরকারের মন্ত্রী হলেন, এইটা আপনার আপনি এই বিষয়ে কিছু বলবেন কিনা? আমি তো কোনো এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখি না, কারণ উনি একজন যোগ্য লোক। উনি সরকার তো আপনি অনেকেই দেখছেন, অনেকেই তো মন্ত্রী হওয়ার জন্য ঘোরাঘুরি করছে, হয়নি, তাদেরকে বানানো হয়নি। বাট অ্যাজ ফরেন মিনিস্টার আমি তো বললাম যে হি হ্যাজ দি রাইট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড রিসেন্ট এক্সপিরিয়েন্স, যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এবং ওনার সাথে অ্যাজ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হি হ্যাড কনভারসেশন, কোলাবোরেশন উইথ অল কান্ট্রিজ ইনক্লুডিং চায়না, ইউএসএ, ইন্ডিয়া তো অবশ্যই উনি ভিজিটও করেছেন। তো আমি মনে করি যে হি ইজ দি রাইট পারসন টু আন্ডারস্ট্যান্ড দিস ইন্ট্রিকেসিস অফ অল দিস ইস্যুস অ্যান্ড টু রিয়েলি ফর্মুলেট এ ফরেন পলিসি। ডক্টর ইউনূস যে ওনাকে সিলেক্ট করলেন, এই জায়গাটিতে যদিও আমি একটু ছোট করেই একটু আপনার কাছ থেকে যদি আপনি একটু মন্তব্য করেন, যে ডক্টর ইউনূস যে এক ধরনের পরিকল্পনার মাধ্যমে একটি সরকারকে যে উৎখাত করার ভেতরে যারা ছিলেন নেপথ্যে আন্তর্জাতিক বলয়ে, সেই প্রভাবের মধ্যেও খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী এখন যিনি, তাকে বলা হয়। আপনি কি সেটা কি মনে করেন না? এখন ইউনূস সাহেব কিভাবে এসছেন আপনারা সবাই জানেন। ওনাকে তো আমার মনে হয়, আমার মনে পড়ে উনি নভেম্বর মাসে এসছে, না ইজ নট দ্যাট যে উনি অগাস্ট মাসেই ওনাকে অ্যাপয়েন্ট করেছে ইউনূস সাহেব। I think it is in November 2024. So, and he tried his best to do his duties in these areas. এবং একজন যোগ্য লোক যদি ফরেন মিনিস্টার হয়, অসুবিধা কথা, আমি তো কোনো অসুবিধা, ইউনূস সাহেব তো এখন নাই। আমি তো উনি তো বাংলাদেশের মানুষ, উনি বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের স্বার্থের জন্য যদি কাজ করেন, এবং উনি তো সিনিয়র ইউএন ডিপ্লোম্যাট ছিলেন, ইজ এ ভেরি আর্টিকুলেট পারসন, হি নোজ দি ওয়ার্ল্ড লিডার্স নাও, অ্যান্ড উইথ দিস নিউ feather as president of the General Assembly, so he'll have more opportunities to work with our key partners. আমি আসলে এই ব্যাপারে আমি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখি না এখানে। যে ধন্যবাদ আপনাকে। আমি এবার আরেকটা প্রসঙ্গে একটু আসতে চাই।
আপনি আওয়ামী লীগ সরকারের সময় বড় একটা সময়ে আপনি কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের কূটনীতি এবং বর্তমান সরকারের কূটনীতি, এই দুইটার কিভাবে আপনি একটু মিলাবেন বা বিবেচনা করবেন ছোট করে, কারণ এই ইস্যুটা অনেক লম্বা। ছোট আমি বলি একদম সোজা সোজা সাপটা কথা, যারা আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যদি কেউ দেখেন বুঝবেন। আগে যেটা ছিল যে আমাদের ভারতের সাথে একটা ওয়ার মিক্সড রিলেশন ছিল, পাকিস্তানের সাথে কোল্ড ছিল, সেটা উল্টে গেছে এখন। যে পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্য অনেক বেড়েছে। এবং আরেকটি কথা বলতে হবে যে আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু 2023-24 কিন্তু পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্য কিন্তু বাড়ছিল, বাট দেয়ার আর আদার ডিফিকাল্টিজ। অনেক ইস্যুস নিয়েছিল এবং এদের কারণে ছিল সবাই। এখন তো বাণিজ্য বেড়েছে, তাদের সাথে আমাদের সম্পর্ক, তাদের ডিফেন্স, সিকিউরিটি, কমার্শিয়াল কোলাবোরেশন অনেক এক্সপ্যান্ড করেছে। বাট ভারতের সাথে আর যাই হোক কমার্শিয়াল কোলাবোরেশন কিংবা আপনি জানেন যে ভারতের এক্সপোর্ট টু বাংলাদেশ এটা কিন্তু 24%, 20 থেকে 24% বেড়েছে কিন্তু এই আওয়ামী লীগ সরকারের পতনের পর। আমাদের হয়তো বা কমে থাকতে পারে, বিকজ ভারত দুইটি ইম্পর্টেন্ট এগ্রিমেন্ট বাতিল করেছে, যে ট্রান্সশিপমেন্ট এগ্রিমেন্ট এবং ল্যান্ড বর্ডার যেটা অ্যাক্সেস আমাদের ছিল সেটা নাই। আমরা হাজার হাজার কোটি টাকা আমাদের খরচ হচ্ছে, কিন্তু ভারতের এক্সপোর্ট টু বাংলাদেশ হ্যাজ ইনক্রিজড বাই 20-24%। পাকিস্তানের সাথে আমি যেটা বললাম যে আগে ছিল না, ডিফেন্স কোঅপারেশন ছিল না, সিকিউরিটি কোঅপারেশন ছিল না, কমার্শিয়াল কোঅপারেশন হ্যাজ ইনক্রিজড। অনেক জয়েন্ট বডি হচ্ছে এখন ইন কমার্স, ইন আদার এরিয়াস। এটা হলো আমাদের সাবকন্টিনেন্টের কথা আমি বললাম। এখন ইফ ইউ লুক অ্যাট আদার কান্ট্রিজ, যেটি আমি বলবো একটা মেজর ডিফারেন্স, সেটা হলো যে আমি মনে করি যে আমাদের একটা স্ট্র্যাটেজিক ইন্ডিপেন্ডেন্স ছিল ইন ফরেন পলিসি। আমি কার সাথে কি সম্পর্ক রাখবো করবো সেটা অন্য কারো দেখার বিষয় নয়, যেটি আমি মনে করি এখন নাই। বিশেষ করে এই এআরটির পরে আমি এআরটির ব্যাপারে খুব বেশি জানি না, কিন্তু কিছু জিনিস আছে, যেমন আপনি কোনো নিউক্লিয়ার রিঅ্যাক্টর আমরা কিনতে পারবো না কারো কাছ থেকে, বিশেষ করে মানে টার্গেটিং বেসিক্যালি রাশিয়ান, চায়না। তারপর আমাদেরকে ধরেন যে বেশি দামে গ্যাস কিনতে হবে, এলএনজি কিনতে হবে যেখানে আমরা কম দামে পাই, বেশি দামে গম কিনতে হবে যেখানে আমরা কম দামে পাই। এই ইন্ডিপেন্ডেন্স গুলো আমাদের চলে গেছে এই এআরটির পরে। ইন টার্মস অফ টার্কি আমাদের ডিফেন্স কোঅপারেশন, সিকিউরিটি কোঅপারেশন বেড়েছে। আদারওয়াইজ পশ্চিমাদের সাথে আদার কান্ট্রিজ আমার মনে হয় যে একই আছে, যারা ইভেন জাপান, কোরিয়া, এখানে কোনো চেঞ্জ হয়নি। আর আমি এখনো মনে করি যে আমাদের যেটা ফরেন পলিসি, সবার সাথে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা বনিতা নয়। এবং আবার আমি বলবো সেই চাইনিজ যেটা ফরেন পলিসির যেটা মূলনীতি, সেটা আমাদেরও সেই পঞ্চশীল নীতি, যে আমরা একটি সার্বভৌম দেশ এবং সবার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি আমরা শ্রদ্ধা রাখবো, কারো আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবো না, এবং আমরা সবাই মিলে যাতে শান্তিতে সহাবস্থান করতে পারি। দ্যাট শুড বি আওয়ার ফরেন পলিসি। আরেকটি সিগনিফিকেন্ট জিনিস আমি বলতে চাই, এইটা আমার কাছে একটু খটকা লেগেছে। আমার মনে হয় যে এটা অন্যভাবে করছে, কারণ যদি আমাদের দেশে একটা বাজে কালচার আছে যে বিএনপি গভর্নমেন্ট কিছু করে গেলে আওয়ামী লীগ গভর্নমেন্ট সেটা বাতিল করে, আওয়ামী লীগ গভর্নমেন্ট করে গেলে বিএনপি গভর্নমেন্ট সেটা বাতিল করে। সেটি হলো যে 24-এর আগ পর্যন্ত অন্তত 1.5 দশক, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় আমরা একটি বিষয় নিয়ে খুব গুরুত্ব দিতাম, অর্থনৈতিক কূটনীতি, ইকোনমিক ডিপ্লোমেসি, যেটি এখন হয়তো বা বলে না, হয়তো বা একই কাজই করে, কিন্তু এটা যারা ফোকাস ছিল যে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ফরেন পলিসি, এইটা আর আমরা থিওরিটিক্যালি কিংবা ওপেনলি বলি না। হয়তো কাজকর্মে একই জিনিস হচ্ছে। আপনি একটি জিনিস আমি বলি, 7th এপ্রিল বোধহয় ফরেন মিনিস্টার একটা স্টেটমেন্ট দেয় কিংবা একটা সার্কুলার টাইপের একটা কি ইস্যু করে, বিবৃতি, সেখানে যে ফরেন পলিসির যে বেসিক গাইডলাইন আমাদের, সেখানে এই জিনিসটা নাই, ইকোনমিক ডিপ্লোমেসি। এবং আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, উনি কিন্তু আসলে বেসিক্যালি একজন ইকোনমিক ডিপ্লোমেসি ব্যক্তি, আর উনি আংটারে ছিলেন। আংটার ইজ অল অ্যাবাউট ট্রেড ডিপ্লোমেসি। এই জিনিসগুলোর কোনো স্পষ্ট উল্লেখ নেই। এবং আমি ওনার কাছে, যেহেতু আমি বললাম ওনার সঙ্গে, ওনার কাছে আমি আরো এক্সপেক্ট করি, আপনি যদি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অনেক দেশে আছে যে ফরেন মিনিস্ট্রি এবং ট্রেড মিনিস্ট্রি কিন্তু খুব ক্লোজলি কাজ করে। অনেক জায়গায় কিন্তু ট্রেড কিন্তু ফরেন মিনিস্ট্রির অংশ, কিন্তু
এবং আমাদের এখন যারা কমার্শিয়াল কাউন্সিলর থাকেন তারা ফরেন মিনিস্ট্রিতে ডেপুটেশনে কাজ করেন, কিন্তু দেয়ার ইজ এ প্রবলেম ইন রিপোর্টিং, ইন ফাংশনিং। এটি যদি আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যদি এটি দূর করতে পারেন, আমার মনে হয় যে আমরা ব্যবসা বিনিয়োগে আমরা অনেক এগিয়ে যেতে পারবো। হি আন্ডারস্ট্যান্ড ইট, আই থিঙ্ক, মোস্ট better than anybody, এবং given the fact that he has very good access to the prime minister, এবং prime minister ওনাকে ওনার যোগ্যতার জন্য বা ফরেন মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছেন, আমি মনে করি যে এটি উনি ফরেন মিনিস্ট্রি ভালোর জন্য নয়, দেশের ভালোর জন্য, আমাদের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের ভালোর জন্য এটি উনি করবেন, যে কিভাবে আমাদের ট্রেড ডিপ্লোমেসিকে, ইকোনমিক ডিপ্লোমেসিকে আমরা ফোর ফ্রন্টে নিয়ে আসতে পারে, গোপনে না প্রকাশ্যে, যে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ফরেন পলিসি। আমার মনে হয় যে মেজর পয়েন্টগুলো আমি বলেছি। না, আরেকটু শেষ পর্যায়ে আরেকটি বিষয় একটু আপনার কাছ থেকে জানতেই চাচ্ছি, যেহেতু আপনি ভারতেও দায়িত্ব পালন করেছেন। ভারতের সঙ্গে যে চুক্তিগুলো বিভিন্ন সময়ে হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় চুক্তিগুলোকেই এই বর্তমান সরকার কিংবা ডক্টর ইউনূসের সরকারের সময় ব্যাপকভাবে বলা হয়েছে সব চুক্তি অবৈধ এবং সব চুক্তি দেশ ধ্বংসের, দেশের স্বার্থ বিরোধী। আওয়ামী লীগের বিরুদ্ধে এই অভিযোগগুলো একেবারেই বলে আসা হচ্ছে। তো এই জায়গায় আসলেই যে এটা কি রাজনৈতিক কথা নাকি এর মধ্যে কোনো বাস্তবতা আছে? আপনার সময় আমার যতদূর মনে আছে যে এই গঙ্গা চুক্তি, সেই গঙ্গা চুক্তিটা এটির বোধহয় এই বছরই ডিসেম্বরের দিকে এটি নবায়ন করতে হবে বা শেষ হবে। এখন এই সরকার কি করতে পারে সেটিকে, এই সব চুক্তি ভারতের সঙ্গে বাংলাদেশের যে আওয়ামী লীগ সরকারের সময় করে যাওয়া সব চুক্তি কি অবৈধ, দেশ বিরোধী? তাহলে এই সব চুক্তি কি বাতিল হয়ে যাবে না কি? আপনার বিশ্লেষণ কি হবে? এটির একটা প্রথম এক শব্দে এক অক্ষরে উত্তর দিলে এটার অ্যান্সার না। এগুলো এন্টি আওয়ামী লীগ, এন্টি ইন্ডিয়ান ন্যারেটিভ ছিল, এবং ইউনূস সাহেব তো 1.5 বছর ছিলেন, তার অনেক মন্ত্রী চালা চামুন্ডা তো এইসব কথা বলে বেড়েছে। কোনো চুক্তি বাতিল করেছে তারা করেনি। আদানি চুক্তি নিয়ে এত বড় কথা বললো, আদানি থেকে এখন আমরা একই চুক্তির আন্ডারে গ্যাস কিনছি, এবার রিভিউ বলতে পারেনি। হ্যাঁ, এগুলো আসলে বলে লাভ নেই কোনো। এবং ইন্ডিয়া অন দি কন্ট্রারি, ইন্ডিয়া ক্যান্সেল 2 এগ্রিমেন্ট, যেটা আমি বললাম, যে ট্রান্সশিপমেন্ট এগ্রিমেন্ট এবং ল্যান্ড বর্ডার যে এগ্রিমেন্ট ছিল, এবং এর জন্য আমরা হাজার হাজার কোটি টাকা, অন্তত 2-3 হাজার কোটি টাকা আমরা বছরে আমরা লস করছি। আমাদের এক্সপোর্ট কমে গেছে, এখন এক্সপোর্ট করতে সময় বেশি লাগে। এবং আপনি জানেন যে এই গত বছরের তুলনায় এই বছর 1.56% আমাদের এক্সপোর্ট কমে গেছে। রেমিটেন্স বেড়েছে, কিন্তু একটা দেশ রেমিটেন্সের উপর চলতে পারে না। ইউ নিড টু এক্সপ্যান্ড এক্সপোর্ট, ইউ নিড টু ডাইভার্সিফাই ইউর এক্সপোর্ট প্রোডাক্টস, যেটা আমরা পারছি না। অতএব এই চুক্তির কোনোটি আমি মনে করি না দেশ। আমি আপনাকে একটা কথা বলি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। যখন গ্যাঞ্জেস ওয়াটার টিটি হয় 12ই ডিসেম্বর 1996, হ্যাঁ 12 ডিসেম্বর মনে আছে। এই চুক্তির পরে ওই যে বিএনপির যিনি ওই যে নিখোঁজ যিনি এমপি ছিলেন, ইলিয়াস আলী, ইলিয়াস আলী সাহেব, এবং উনি ওই ডাসের জসিম ছিল তখন ওই যে ঢাকা ইউনিভার্সিটি, এই দুইজন ভারতে গেছিলেন হলো যে মাজার জিয়ারত করতে। এবং আমার ওই সময় অ্যাম্বাসেডার ছিলেন হলো সিলেটের একজন মানুষ। তো সিলেটের ওজন বোঝেনি, সিলেটে হলে আর কোনো অসুবিধা নাই। তো আমাকে হাইকমিশন ডাকলেন, ওনার ওই দুজনকে ধরাই ধরে যায়, ওদের কি কোশ্চেন আছে তুমি ওদের সাথে ডিল করো। তো তাদের সাথে আমি 5-7 দিন আমি সময় কাটিয়েছি, মানে প্রায় দিনই ওনারা আসতেন আমার কাছে, এসে বলতেন যে ভাই বলেন যে এই গ্যাঞ্জেস ওয়াটার টিটি হলো, এটার তো একটা গোপন একটা অংশ আছে। আমি বললাম ভাই এটার কোনো গোপন অংশ নাই, এটা আমি জানি না, দিস ইজ হোয়াট উই নো, এবং দিস ইজ দি কপি। তুমি কপি আমি বলে যে যেটা আপনারা দেখেছেন পত্রপত্রিকায় এটাই। তখন ওই প্রতিদিন আসে, তখন আমি হাইকমিশনে বললাম স্যার কি কাকে আপনি ধরায় দিলেন স্যার, খালি এই জিনিস চাই। বলছে ঠিক আছে এক কাজ করো, তুমি গিয়ে বলবে যে আমি তো জানি না, আমি এইটার কপি পয়সাটা নিয়ে যান। সেটা হলো যেটা সবাই জানে, পত্রিকা আসছে মূল কপি, এটা আমি ধরুন ভাই আমি এইটা আমাকে একজন দিচ্ছে, এটা যদি কিছু থাকে এটা না। এই যে কনসেপ্টটা, এটাই আজকে নতুন না, এই চুক্তি হওয়ার পর থেকেই কিন্তু বলছে যে গঙ্গা চুক্তি আমাদের স্বার্থের পরিপন্থী। এগুলা মোটেই ঠিক না। এবং আমি গঙ্গা চুক্তি নিয়ে হয়তো অনেক কিছু আমি বলতে পারতাম যে কিভাবে আমাদের অ্যাপ্রোচ করা উচিত, কারণ ইট হ্যাজ হিউজ ইমপ্লিকেশন ফর আওয়ার ইকোনমি। এটা হয়তো আমি অন্য কোনো এক সময় যদি হয় এটা নিয়েই কথা বলবো। তবে একটি কথা আমি বলতে চাই, আমি পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বললেন ওনার যোগ্যতা নিয়ে। আমি মনে হয় আমার যে ওনার যোগ্যতার আসল প্রমাণ হবে
how we can renew, whether we can renew the Ganges water treaty expiring on 31st December 2026. এটা যদি উনি কোন সাফল্যের সাথে করতে পারেন, আমি বলবো যে এটা বাবের ফাটা একজন যে this will be a litmus test for his leadership as a foreign minister. এবং আমি কোনো এখন পর্যন্ত কোনো অগ্রগতি আমি দেখি না, কি করছে শুনিনি, বাট এটা নিয়ে আমি অন্যদিন কথা বলবো, এই চুক্তি নিয়ে কিভাবে হয়েছিল, আমাদের এটি কি আমাদের কতটা স্বার্থের পরিপন্থী, কতটা আমাদের ভালো হয়েছে খারাপ হয়েছে, এটা আমি বলবো। আর মনে হয় যে আজকে অত সময় নেই, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। But I wish him all the best. He has been very kind to me. এবং ওই দুইজনের কথাই বললেন, ওনারা একজন রিটায়ারমেন্টে আছেন, উনি সুস্থ থাকুন, ভালো থাকেন, এটা কামনা করি। আর এবং আমি আরেকটি কথা বলতে চাই, দিস ফরেন মিনিস্টার শুড নট রিজাইন or should not take leave. He should continue as foreign minister, যে যাই বলুক।